তাহলে কি আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো তুলবো। দেওয়া আছে a ইকুয়াল 0.2 পুনঃপুনি এবং হচ্ছে b ইকুয়াল 0.3 পুনঃপুনি। আমাদেরকে a প্লাস b করতে বলছে, তাহলে a প্লাস b অতএব 0.2 পুনঃপুনি প্লাস 0.3 পুনঃপুনি। তাহলে আমরা জানি বিয়োগের সময় সাধারণত যোগ বিয়োগের সময় সাধারণত সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। যেহেতু এখানে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশই প্রকাশ করা আছে, তার মানে আমাদেরকে এটা আর সদৃশে রূপান্তর করতে হবে না। সদৃশে এখানেও দশমিকের পর একটা আবৃত আছে, এখানেও দশমিকের পর একটা আবৃত আছে, এখানে হচ্ছে একটাও আবৃত অনাবৃত নাই, এখানেও অনাবৃত নাই, তার মানে সদৃশ করাই আছে, তার মানে আমাদের শুধু যোগ করলেই হবে। তাহলে 3 আর 2 5 দশমিক 0 5 এর উপর পুনঃপুনি। তাহলে a প্লাস b যে সংখ্যাটা হইলো, আমাদের বলছে a প্লাস b যে সংখ্যাটা হবে সেটা দেখাতে বলছে একটি মূলদ সংখ্যা। আমরা মূলদ সংখ্যা কাকে বলে তা শিখাচ্ছি। যে সকল সংখ্যাকে p ডিভাইডেড q আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, এবং pq পরস্পর সহমৌলিক এবং pq পূর্ণ সংখ্যা। যেহেতু তার মানে আমরা এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে তাহলে কি হবে, আমাদের 5 আর পুনঃপুনি আমরা জানি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার সময় লবে সাধারণত হচ্ছে যে সংখ্যা থাকে সেই সংখ্যা লিখতে হয়, এবং যার উপর অনাবৃত থাকে মানে যে সকল সংখ্যার উপর পুনঃপুনি থাকে না সেগুলো বিয়োগ হয়। যেহেতু এখানে কোনো হচ্ছে সংখ্যার উপর মানে জিরোর উপর শুধু পুনঃপুনি নাই, তাহলে জিরো বাদ দিলে আমাদের ওটাই হবে স্বাভাবিকভাবে। এই জন্য আর তো হরে সাধারণত দশমিকের পরে দেখতে হয়, দশমিকের পরে যে কয়টার উপর পুনঃপুনি থাকে সেই কয়টা 9 হয়। যেহেতু একটা অঙ্কের উপর হচ্ছে পুনঃপুনি আছে সেই জন্য একটা 9। এখানে স্বাভাবিকভাবে যে সংখ্যাটা হইছে সেটা p ডিভাইডেড q আকারে কি করা গেছে, প্রকাশ করা গেছে, এবং হচ্ছে দুইটাই কি সংখ্যা পাইছি, আমরা পূর্ণ সংখ্যা পাইছি। তাহলে আমরা কি বলতে পারবো, 0.5 পুনঃপুনিকে কি p ডিভাইডেড q আকারে কি করা যায়, প্রকাশ করা যায় এবং হচ্ছে যে 5 ডিভাইডেড 9 হচ্ছে 5 এবং 9 কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। 5 এবং 9 কি সংখ্যা পাইছে এখানে, যেখানে হচ্ছে 5,9 কি সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং পরস্পরের কি সহমৌলিক। এবং কিউ এর জায়গায় যে 9 টা আছে, কিউ এর মান কখনোই কি হয় নাই, শূন্য হয় নাই, তার মানে 9 শূন্য থেকে বড়, মানে 1 হওয়া যাবে না, অবশ্যই 1 থেকে বড় হতে হবে, শূন্য হওয়া যাবে না। তাই জন্য এটা যেহেতু 1 থেকে বড়, তার মানে এটা কি সংখ্যা, আমাদের মূলদ সংখ্যা। আমরা a প্লাস b করে হচ্ছে যে 0.5 পুনঃপুনি পাইছি সেটা অবশ্যই কি সংখ্যা, মূলদ সংখ্যা। অতএব আমরা বলতে পারি 0.5, বা আমরা বলতে পারি a প্লাস b, অতএব a প্লাস b সমান সমান 0.5 কি একটি মূলদ সংখ্যা, একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে প্রশ্ন যেভাবে বলবে সেভাবে আমরা অ্যানসারটা করার চিন্তা করব। আমরা হচ্ছে বলছিল যে a প্লাস b নির্ণয় করছি, এবং হচ্ছে বলছে a প্লাস b একটি মূলদ সংখ্যা হবে। তাহলে মূলদ সংখ্যা সাধারণত ভাবে p ডিভাইড q আকারে প্রকাশ করা যায়, এবং pq পরস্পরের সহমৌলিক হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে। যেহেতু pq পরস্পরের সহমৌলিক এবং পূর্ণ সংখ্যা, সেহেতু এটা কি হচ্ছে একটা মূলদ সংখ্যা। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। বর্গমূল নির্ণয় না করে দেখাও যে √10 সংখ্যাটি 3 ও 4 এর মধ্যে অবস্থিত। 3 আর 4 এর মধ্যে অবস্থিত আমাদের হচ্ছে √10। এটা আমাদের বর্গমূল ছাড়া, বর্গমূল না করে নির্ণয় করতে হবে। তাহলে ওইটা করব, আমরা দেখব আসলে ওটা কিভাবে করা যায়। তাহলে খ নাম্বার কি ছিল, তাহলে বর্গমূল নির্ণয় না করে দেখা হচ্ছে √10 সংখ্যাটি 3 ও 4 এর মধ্যে অবস্থিত। তাহলে 3 আর 4 এর মধ্যে যেহেতু অবস্থিত বলছে, তাহলে আমরা এখানে 3 কে আগে 3 সংখ্যাটা দেওয়া আছে 3 এর উপর স্কয়ার করে নিব। 3 এর উপর স্কয়ার করলে কত হয়, মানে বর্গ করে নিব।
3 এর উপর স্কয়ার করলে 9 হয়। আমরা 4 এর উপর স্কয়ার করে নিব। 4 যেহেতু দেওয়া আছে তাহলে 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16। 16 এটা দেওয়া আছে। আচ্ছা আমরা হচ্ছে যেহেতু আমরা এটা লিখতে পারি যেহেতু 9 অপেক্ষা 10 বড় এবং 16 অপেক্ষা 10টা কি ছোট, আমরা হচ্ছে যেহেতু বর্গমূল না করে আমাদের বুদ্ধি খাটায় বলছে যে বর্গমূল নির্ণয় না করে দেখাতে বলছে, সেহেতু আমরা ক্যালকুলেটর দিয়ে বর্গমূলটা নির্ণয় করতে পারবো না। সেহেতু আমরা কি করব, যেহেতু 9 অপেক্ষা 10 বড় এবং হচ্ছে 16 অপেক্ষা 10টা কি ছোট, তার মানে এই ঘটনা যেহেতু সত্য, তার মানে আমরা কি করব, উভয় পাশে সবগুলোর উপর যদি এখন রুট করে দেই, তাহলে √9 √10 √16। কেন রুট করলাম, সবার উপর যেহেতু √10 কে আনা লাগবে, √10 কি এই হচ্ছে 3 আর 4 এর মধ্যে থাকে কিনা সেটা আমরা দেখব। তাহলে আমরা যদি কি করি হচ্ছে √9 এর উপর আমরা যে কি বললাম রুট করলে কত হয় 3 হয়, আমরা √10 ই রাখবো, আর হচ্ছে 16 এর উপর রুট করলে কত হয় 4 হয়। যেহেতু এবার আমরা যে সত্য চাইছিল, ওরা প্রমাণ করতে বলছিল যে হচ্ছে বর্গমূল নির্ণয় না করে দেখাতে বলছিল, আমরা বর্গমূল নির্ণয় কোথাও করি না, তা হচ্ছে √10 3 থেকে বড় এবং 4 থেকে হচ্ছে ছোট, তার মানে 3 থেকে বড় এবং 4 থেকে ছোট হয়ে গেছে আমাদের হচ্ছে √10টা। তাহলে আমাদের এই যে হচ্ছে যেভাবে দেখাতে বলছে বর্গমূল নির্ণয় না করে, অবশ্যই আমরা বর্গমূল নির্ণয় না করে আমরা করছি, তাহলে এটাই হচ্ছে কি দেখানো হলো। তাহলে √10টা অবশ্যই কি তাহলে এরকম সংক্ষিপ্ত আসলে আমরা অবশ্যই চেষ্টা করব এরকম করে করার। তাহলে √10টা 3 থেকে বড় এবং 4 থেকে ছোট, তার মধ্যে অবস্থিত হইল। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার আমরা হচ্ছে আরেকটা দেওয়া আছে যে 1.2574 পুনঃপুনি এবং হচ্ছে 0.36 পুনঃপুনি 12612 পুনঃপুনি দেওয়া আছে। আবৃত দশমিক ভগ্নাংশ দ্বয়কে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব সেটা এখন আমরা দেখব। সদৃশ করার সময় আমরা হচ্ছে সূত্র শিখছি, তাহলে সেটা অবশ্যই লিখে করব। তাহলে সদৃশ করতে বলছে, তার মানে আমাদের দশমিকের পর অনাবৃত অঙ্কের সংখ্যা, যে দুইটা ভগ্নাংশ আছে অনাবৃত অঙ্কের সংখ্যা এবং আবৃত অঙ্কের সংখ্যা সমান করতে হবে। তার মানে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো তুলব। দেওয়া আছে 1.2574, তাহলে 7 এর উপর পুনঃপুনি আর হচ্ছে 4 এর উপর পুনঃপুনি ও আর একটা সংখ্যা 0.361262 এর উপর পুনঃপুনি। তার মানে এখানে আমরা প্রথমে আগে অনাবৃত অঙ্কের সংখ্যা দেখব। অনাবৃত অঙ্কের সংখ্যা কতগুলা এই ভগ্নাংশদ্বয়। এখানে ভগ্নাংশদ্বয়ের অনাবৃত অঙ্কের সংখ্যা যথাক্রমে এখানে অনাবৃত আছে কয়টা, এখানে অনাবৃত আছে দুইটা, এখানে অনাবৃত আছে একটা, তার মানে যথাক্রমে 2, 2 ও 1 কি। আমরা জানি সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করার সময় অনাবৃত যে কয়টা অঙ্ক থাকে তার মধ্যে সর্বোচ্চটা হয় অনাবৃত সদৃশ করার সময়। তাহলে সদৃশ দশমিক ভগ্নাংশে অনাবৃত অঙ্কের সংখ্যা কত হবে 2 আর 1, যেহেতু তাহলে 2 আর 1 এর মধ্যে সর্বোচ্চ যেটা সেইটা, তার মানে দুইটি, তার মানে অতএব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে, মনে রাখবো যে কয়টা হচ্ছে দশমিক ভগ্নাংশ থাকবে তার অনাবৃত অঙ্কগুলো আগে খুঁজবো। অনাবৃত অঙ্কের সর্বোচ্চটা হয় সদৃশের সময়, সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করার সময় অনাবৃত অঙ্ক হয় সর্বোচ্চ।
তাহলে 2 আর 1 এর সর্বোচ্চ কত? অনাবৃত অঙ্কের সংখ্যা হবে 2টি। তার মানে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে 2টি। আর আবার আবৃত, এবার আবৃত দেখব, ভগ্নাংশদ্বয়ের আবৃত অঙ্কের সংখ্যা যথাক্রমে আবৃত অঙ্ক, আবৃত মানে যেগুলোর উপর পুনঃপুনি আছে সেগুলো হচ্ছে আবৃত। আবৃত এখানে হচ্ছে 2টা, এখানে কয়টার উপর আবৃত আছে? 3টা। তার মানে এখানে 2 এখানে 3, তার মানে আবৃত যথাক্রমে 2 ও 3টি। তাহলে মনে রাখতে হবে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আবৃত অঙ্কের সংখ্যা হয় লসাগু। আবৃত অঙ্কের সংখ্যা হয় ওই ভগ্নাংশ দ্বয় যেগুলো থাকে সেই সংখ্যা দ্বয়ের লসাগু। তার মানে আবৃত অঙ্ক কত আছে? 2 ও 3। তার মানে 2 আর 3 লসাগু কত হবে? 6। তার মানে সদৃশ, অতএব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অঙ্কের সংখ্যা হবে কয়টি? তার মানে হচ্ছে আবৃত অঙ্কের সংখ্যা হবে 2 ও 3 লসাগু সমান 60। তার মানে আমাদের মনে রাখতে হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার সময় অনাবৃত হয় সর্বোচ্চ, আর আবৃত হয় লসাগু। আবৃতর সময় হয় লসাগু। লসাগু কয়টি? 6টি। তার মানে দশমিকের পর মোট ঘর হবে এখানে 2টি, এখানে 6টি, মোট 8টি ঘর হবে। তাহলে এটার সদৃশ আমরা করি 1.2574 পুনঃপুনি ইকুয়াল, তাহলে 1.2574। তাহলে মোট ঘর হবে আমাদের কয়টি? 6 আর 2 8, মোট ঘর হবে 8টি। তার মানে আমাদের আমরা জানি যে সংখ্যার উপর পুনঃপুনি থাকে সেই সংখ্যাগুলো চলতে থাকে, পুনরাবৃত্তি হয়। তাহলে যেহেতু এখানে 74 এর উপর পুনঃপুনি আছে, তার মানে 74 দিয়ে আমাদের 8টা ঘর বানাতে হবে দশমিকের পর। যেহেতু এখানে দশমিকের পর 4টা ঘর আছে, এখনো 4টা লাগে, 74। তার মানে এখন আমাদেরকে করতে হবে অনাবৃত, বলছে অনাবৃত হবে 2টি। তার মানে অনাবৃত 2টা ফাঁকা রেখে আবৃত হবে কয়টি? আবৃত হবে মোট 6টি। তাহলে 6টার উপর আবৃত করে দিতে হবে। তার মানে এই 6টা আমাদের কি হবে? আবৃত। মনে রাখতে হবে আমরা হচ্ছে পুনঃপুনি দুইবারে দিতে পারি, এবং প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যাকে পুনঃপুনি দিলেই ওর মাঝে যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো পুনরাবৃত্তি হয়। তারপর আমরা হচ্ছে আরেকটা সংখ্যা আছে কত? 0.3612। তাহলে 6 আর 2 এর উপর পুনঃপুনি, তাহলে 0.3612। তাহলে আমাদের এখানে হচ্ছে 612 এর উপর পুনঃপুনি আছে যেহেতু, তার মানে 612 চলতে আছে, এখানে পুনরাবৃত্তি হতে আছে। তার মানে 8টা ঘর বানাতে হবে। এখানে কয়টা ঘর আছে? 1 2 3 4, 4টা ঘর আছে। এখনো আরো 4টা ঘর লাগবে। 612 আর কি লাগবে? 6। তার মানে যেখানে যে শেষ হবে ঘর গণনা সেখানেই আমরা দিব, সব সময় পুনরাবৃত্তি করব 6 তার মানে এটা নিয়ে 8টা ঘর হইছে। আমাদের অনাবৃত হবে 2টা, তার মানে এই 2টা অনাবৃত রেখে বাকিগুলো আবৃত করে দিব, 6টা ঘর আমাদের আবৃত হবে। এরকম করে আমরা সদৃশ হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আশা করি এই গাণিতিক সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছো। আরো নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেল ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবা। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে আমাদের পাশে থাকবা। তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।